আসসালামু আলাইকুম। বিসিএস টিচার বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ৪৭তম বিসিএস পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। রেজিস্ট্রেশন চলতেছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে। তো আশা করি সবাই কম বেশ প্রস্তুতি নিচ্ছেন। তবে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুতে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আশা করি ভালো কিছু করা যাবে। তো বিসিএস যেহেতু একটা খুব বড় একটা সিলেবাস এবং খুব অনেক পড়া পড়তে হয়, এজন্য আমরা চাই হচ্ছে যে যতটুকু সহজে এটা পড়া যায়। আসলে একবার পড়ে কখনো বিসিএসে ভালো করা যায় না। আপনার মিনিমাম হচ্ছে ২ বার ৩ বার বা ৪-৫ বার রিভিশন দিতে পারলে তখন গিয়ে হচ্ছে আপনি সহজে ভালো করতে পারবেন এবং নিয়মিত পরীক্ষা দিতে পারলে আপনি আসলে ভালো করতে পারবেন। আপনি পরীক্ষায় কতটুকু পারেন না পারেন, আপনি নিয়মিত পরীক্ষা দিবেন, দেখবেন আস্তে আস্তে আপনার জিনিসগুলা আয়ত্তে আসবে, পরীক্ষা দেওয়ার ভীতিটা আপনার কমে যাবে এবং হচ্ছে আপনি খুব সহজে পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার ভীতিটা আপনার কেটে যাবে। তো এই ছিল কিছু কথা। আর হচ্ছে চলুন আমরা ইংরেজি সাহিত্য পাঠে চলে যাই। তো সাহিত্য পাঠটা খুবই অল্প পড়ে খুব ভালো কিছু করা যায়। এখানে খুব কম টপিকস আছে, আপনি যদি ভালো করে আয়ত্ত করতে পারেন আশা করি হচ্ছে ভালো করতে পারবেন। তবে হচ্ছে যতটুকু অনেক পড়লে হচ্ছে দেখা যাচ্ছে ১০০টা পড়া পড়লে বা ১০০টা এমসিকিউ পড়লে দেখা যাচ্ছে যে ওইখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি উম, আহ, ৫০টা মনে রাখতে পারবেন আর ৫০টা হয়তো বা ভুলে যাবেন। এই জন্য হচ্ছে অনেক বেশি পড়তে পারলে আপনার জন্য ভালো। যত বেশি পড়া যায়, যতটুকু সময় আছে ততটুকু সময় আপনি ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি যে মেন পার্টে, ওল্ড ইংলিশ পিরিয়ড। তো যে কোনো জিনিসের হচ্ছে শুরু আছে, শেষ আছে। তো ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে হচ্ছে ৪৫০ থেকে ১০৬৬ পর্যন্ত ধরা হয়। আমি একটু কালি নিচ্ছি যে ৪৫০ থেকে ১০৬৬ সাল পর্যন্ত হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড ধরা হয়। বাংলা সাহিত্যের যেমন প্রাচীন যুগ হচ্ছে আমরা কোনটাতে ধরি? প্রাচীন যুগ হচ্ছে ৬৫০ বা ৯৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত ধরি আদি যুগ। তো এখানে হচ্ছে ৪৫০ থেকে ১০৬৬ সাল পর্যন্ত এটাকে ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয়। তো এই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয় সেটাও আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো ইট মার্কস দ্য আর্লিয়েস্ট ফেজ অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইজ ডোমিনেটেড বাই ওয়ার্কস রিটেন বাই দ্য ওল্ড ইংলিশ। মানে ইংলিশটা আমরা বর্তমানে যেরকমভাবে লিখি আগে কিন্তু ঠিক এরকম রূপ ছিল না। ইংলিশকে যখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে রূপায়ণ করা হয় তখন কিন্তু ইংলিশটাকে আরও মডিফাই করা হয়েছে। তো আগে যেরকম ইংলিশ ছিল এখন কিন্তু এরকম ইংলিশ নেই। আপনারা অনেক আগের যদি হচ্ছে ইংলিশগুলো পড়েন বা ইংলিশের কবিতাগুলো পড়েন তখন দেখতে পারবেন কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আসলে আমাদের কাছে সহজে বোধগম্য নয়। কিছু এরকম কিছু ওয়ার্ড রয়েছে। তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মূলত দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই দ্য অ্যাংলো স্যাক্সন, মানে অ্যাংলো স্যাক্সনরা যেভাবে স্পোকেন করতো ওই ধরনের ইংলিশ মূলত এখানে ছিল। তো এখানে সবগুলো কথার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো স্যাক্সন বলা হয় এবং এই সালটা হচ্ছে ৪৫০ থেকে ১০৬৬। তো এই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখার বিষয়। তো এখানে কিছু হিস্টোরিয়াল ব্যাকগ্রাউন্ড অফ ইংলিশ পিরিয়ড আছে, এটা আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাইগ্রেশন অফ জার্মানিক ট্রাইবস আফটার দ্য উইথড্রল অফ দ্য রোমান এম্পায়ার। রোমান এম্পায়ারের যখন একবারে শেষের দিকে, সব এম্পায়ারে কিন্তু শুরু আছে শেষ আছে। তো রোমান এম্পায়ারটা যখন প্রায় শেষের দিকে, ফ্রম দ্য ব্রিটেন থেকে আর্লি 5th সেঞ্চুরি, মানে 5th সেঞ্চুরি মানে কি, আমরা কোনো একটা সেঞ্চুরি যখন 5th সেঞ্চুরি এটা মানে কি 401 থেকে, মানে 401 থেকে 500 সাল পর্যন্ত এরকম, এটা হচ্ছে কি 5th সেঞ্চুরি। তো এরকম সময়ে যখন রোমান এম্পায়ারটা প্রায় শেষের দিকে, দ্য আইসল্যান্ড ওয়াজ লেফট ভালনারেবল, মানে এই যে ব্রিটেনটা বা ব্রিটেনের যে এলাকাটা
ওই এলাকাটা কি ইন ভালনারেবল হয়ে গিয়েছিল। তখন জার্মানিক ট্রাইবস, জার্মান থেকে আপনারা ম্যাপে দেখলে দেখবেন যে হচ্ছে ইউকের বা ব্রিটেনের পাশাপাশি যে দেশগুলো আছে এগুলো হচ্ছে জার্মান আছে এবং অন্যান্য দেশ রয়েছে। তো জার্মান থেকে কিছু ট্রাইবসরা, যে ট্রাইবসদেরকে সাধারণত অ্যাঙ্গলস, স্যাক্সন, জুট, এই তিনটা ট্রাইবস থেকে তারা ব্রিটেনে এসে জমা হয়, যেহেতু রোমান এম্পায়ার কি শেষের দিকে ছিল। বর্তমানে যেটা বলা হয় ডেনমার্ক এবং জার্মানি, তারা ব্রিটেনে আসে। দে এস্টাবলিশ সেভারাল কিংডম সাচ এস ওয়াসেক্স, মার্সিয়া অ্যান্ড নর্থাম্বিয়া। তারা হচ্ছে ওয়াসেক্স, মার্সিয়া এবং নর্থাম্বিয়া এই রিজনগুলো এস্টাবলিশড করে। তো এই যুগের মধ্যে, ওল্ড ইংলিশ পিরিয়ডের মধ্যে আরেকটা প্রভাব আছে, এটা হচ্ছে খ্রিস্টানাইজেশন। 597 অব্দে এস.টি. অগাস্টিন অ্যারাইভড ইন কেন্টে পৌঁছেছে, ইনিশিয়েটিং দ্য গ্রাজুয়াল কনভার্সন অফ দ্য অ্যাংলো স্যাক্সন টু দ্য খ্রিস্টিয়ানিটি। তারা হচ্ছে অ্যাংলো স্যাক্সনদেরকে, মানে যারা হচ্ছে জার্মান এবং ডেনমার্ক এলাকা থেকে এসেছে, তাদেরকে তাদের খ্রিস্টিয়ানিটিতে তারা ধর্মান্তর করে। দিস রিলিজিয়াস শিফট হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট ইন লিটারেচার। এই যে রিলিজিয়াসটা, এই রিলিজিয়াসটা কি তাদের ওই সময়ের লিটারেচারের উপর খুব প্রভাব ছিল। ইন্ট্রোডিউসিং খ্রিস্টান থিমস অ্যান্ড ল্যাটিন লার্নিং, মানে তারা হচ্ছে খ্রিস্টানের যে থিমটা, খ্রিস্টান ধর্মের যে থিমটা, এই থিমটা ছিল এবং ল্যাটিন লার্নিং ছিল। বাইকিং ইনভেশন, আপনারা যারা হচ্ছে নেটফ্লিক্সের মধ্যে বাইকিং দেখেন, ওইটা যারা দেখেছেন তারা হয়তো বা এই বাইকিং জিনিসটা আর একটু স্পষ্টভাবে বুঝবেন আর কি। তো স্টার্টিং ইন দ্য লেট 8th century, Viking raids and subsequent settlement influenced the cultural and language, adding Old Norse element of the to English. মানে বাইকিংরাও পরবর্তীতে কি ইনভেশন করে এই জায়গাগুলো। তো আমি আরো বিস্তারিত বলা যাইতো এখানে, কিন্তু হচ্ছে আসলে আপনাদের প্রশ্নের জন্য এত বিস্তারিত দরকার নেই, এই জন্য আমরা এইটা আরো বিস্তারিত বলছি না। কে ফিচার অফ ইংলিশ লিটারেচার, তো এখানে হচ্ছে লিঙ্গুইস্টিক রুটস, মানে ওল্ড ইংলিশ ইজ এ জার্মানিক ল্যাঙ্গুয়েজ উইথ 4 মেইন ডায়ালেক্টস: নর্থাম্ব্রিয়ান, মার্শিয়ান, ওয়েস্ট স্যাক্সন, কেন্টিশ। মানে আমরা যে ওল্ড ইংলিশটা পাই এটা মূলত হচ্ছে জার্মানিক ল্যাঙ্গুয়েজের মতো কিছু, এই চারটা আবার ডায়ালেক্টস আছে এখানে, মানে চারটা ধরনের। যেমন আমরা বাংলা ভাষাটা হচ্ছে আমাদের দেশে একরকম বলি, আবার হচ্ছে কলকাতায় একরকম বলে, এরকম হচ্ছে বিভিন্ন টাইপ আছে, বা আসামের ভাষাগুলো একরকম, এরকম আর কি ভাষা। vocabulary predominantly Germanic words with some Latin influence, জার্মানিক ওয়ার্ড ছিল, কিছুটা ল্যাটিন ইনফ্লুয়েন্স ছিল। আমরা দেখেন অনেক সময় যখন পড়ি যে এই ওয়ার্ডটা এসেছে ল্যাটিন ওয়ার্ড থেকে, কারণ অনেক ইংলিশ ওয়ার্ডেই কি হচ্ছে ল্যাটিনের অনেক একটা প্রভাব রয়েছে, ওইখান থেকেই হচ্ছে ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে, স্পেশালি আফটার দ্য খ্রিস্টানাইজেশন। Grammar highly influenced with a complex system of cases, nominative, accusative, genitive, and dative. ওইখানে কিছু সময় কমপ্লেক্স গ্রামারও ছিল, গ্রামার সিস্টেম ছিল, যেগুলো এখানে বলা হয়েছে, কিছু নাম বলা হয়েছে। জেন্ডার্স ছিল, মাস্কুলিন, ফেমিনিন অ্যান্ড নিউটার। স্ট্রং অ্যান্ড উইক ভার্বও ছিল, ওই সময়টা থেকেই স্ট্রং এবং উইক ভার্বের প্রভাব ছিল। তো ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এখানে যদি আমরা দেখি এপিক পোয়েট্রি কি, এপিক আমরা কি মহাকাব্য জানি, মহাকাব্য টাইপের লেখা হইতো। তো হিরোইক ন্যারেটিভস সেলিব্রেটিং দ্য ডিডস অফ ওয়ারিয়র্স, ওই সময় তো যুদ্ধ বিগ্রহ বেশি হইতো, তো দেখা গেছে যে ওই সময় যুদ্ধ বিগ্রহের যে সেনাপতির যে বীরত্ব কথা বা রাজার যে বীরত্ব, ওরকম বীরত্ব জিনিসপূর্ণ নিয়েই হচ্ছে ওই লেখাগুলো লেখা হইতো। এলেজিক পোয়েট্রি রিফ্লেক্টিং পোয়েমস এক্সপ্রেসিং লস অ্যান্ড মর্নিং,
তো কিছু মানুষ তো হচ্ছে আবার লসও হইতো, মানে যুদ্ধের মধ্যে তাদের কান্না, তাদের ক্ষতিপূরণ নিয়ে হচ্ছে কি ওই ধরনের লেখা লেখা হইতো। রিলিজিয়াস পোয়েট্রি, ধর্মের, এই যে একটু আগে বলছি যে খ্রিস্টানরা কিন্তু ওই সময়টাতে এই অঞ্চলে এসেছিল, তো দেখা যাচ্ছে খ্রিস্টানীয়র একটা প্রভাব এখানে রয়েছে, খ্রিস্টান ধর্মের একটা প্রভাব রয়েছে। বর্ষ ছিল, মানে কিছু গদ্য ছিল, মোস্ট রিলিজিয়াস অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সট ইনক্লুডিং সারমনস অ্যান্ড লিগাল ডকুমেন্টস। তো এখানে নোটেবল ওয়ার্কস অ্যান্ড অথর্স, এখানে কিছু অথর আছে, কিডমন, কেনেওলফ, ভেনারেবল বেডে অ্যান্ড কিং আলফ্রেড। তো কিডমন কি কি লিখছে, তো অনেকেই কিন্তু আছে, আমরা হচ্ছে এই চারটা ব্যক্তিকে এখানে নিয়ে এসেছি যারা হচ্ছে মোটামুটি ওই সময় খুব ভালো প্রভাব ছিল তাদের। তো কিডমনের হাইম ছিল, আপনারা এখানে পড়ে নেবেন যে কিডমন হাইম is one of the earliest surviving poems in the Old English and attributed to the Kedmon, an illiterate coward who, according to the Venerable Bede, was miraculously gifted with the ability to compass religious poetry. This poem is an short hymn praising God as a creator of heaven, earth and everything in the universe. তো হাইম আমরা তো জানি যে সৃষ্টিকর্তার প্রশংসামূলক যে স্তুতি গাওয়া হয় ওইগুলোকে হাইম বলে। তো উনি হচ্ছে কিডমন হচ্ছে হাইম, এরকম হাইম লিখছিল। বিওল্ফ, বিওল্ফটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা হচ্ছে একটা 3000 লাইনের একটা, প্রায় 3000 লাইনের ওপর একটা মহাকাব্যিক ছিল। তো দেখেন, দ্য মোস্ট সিগনিফিকেন্ট ওল্ড ইংলিশ এপিক পোয়েম কনসিস্টিং ওভার দ্য 3000 লাইন্স, প্রায় 3000। ইট ন্যারেটস দ্য হিরোইক ডিডস অফ বিওল্ফ, বিওল্ফ নামে একজন ক্যারেক্টারের হিরোইক ডিডস নিয়ে এই কবিতাটা আসলে লেখা হয়েছে। তো a British warrior who battles the monster গ্রেন্ডেলস মাদার, গ্রেন্ডেলস ছিল হচ্ছে মনস্টার এবং গ্রেন্ডেলসের মাদার, এই দুইজনের সাথে কি বিওল্ফের যুদ্ধ হয়েছে, এই জিনিসটা নিয়ে হচ্ছে এখানে লেখা হয়েছে। তো আপনারা হচ্ছে পড়ে নিতে পারেন, ভিডিওটা পজ করে আপনারা হচ্ছে বিওল্ফের পুরো কাহিনীটা এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। এখানে হচ্ছে 3টা প্লটে, বা অনেক ক্ষেত্রে হচ্ছে বলা হয় যে 2টা প্লটে এটাকে ভাগ করা হয়েছে। তো প্রথম প্লটে হচ্ছে বিওল্ফের সাথে গ্রেন্ডেলের হচ্ছে যুদ্ধ হয় এবং গ্রেন্ডেলকে পরাজিত করে তখন হচ্ছে আবার দ্বিতীয় ক্ষেত্রে গ্রেন্ডেলের মাদারের সাথেও হচ্ছে কি যুদ্ধটা হয় বিওল্ফের শেষ বয়সে। তো দুই জায়গায় হচ্ছে গ্রেন্ডেল বিজয়ী হয়। তো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এটা হচ্ছে কিং আলফ্রেডের একটা, তিনি হচ্ছে এটা লিপিবদ্ধ করেছেন, মানে অ্যাংলো স্যাক্সনের একটার পর একটা যে যুগ ছিল বা ঘটনা ঘটেছিল এই জিনিসটাকে উনি হচ্ছে কি হিস্টোরিক্যালি লিপিবদ্ধ করেছেন। দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল ইজ এ কালেকশন অফ হিস্টোরিক্যাল রেকর্ড রিটেন ইন ওল্ড ইংলিশ ক্রনিকল ই দ্য হিস্টোরিক অফ দ্য অ্যাংলো স্যাক্সন ফ্রম রোমান টাইমস টু নরম্যান কনকোয়েস্ট। একেবারে রোমান টাইমস থেকে নরম্যান কনকোয়েস্ট যে সময় হয়েছে, আমরা জানি হচ্ছে, আমরা দেখব যে ওল্ড ইংলিশ পিরিয়ড যখন শেষ হয়েছে এই শেষ সময়টা কিন্তু একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, যে নরম্যান যখন কনকোয়েস্ট করে 1066 সালের দিকে, তখন কিন্তু হচ্ছে এই ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে শেষ ধরা হয়। কম্পাইলড ইন দ্য 9th সেঞ্চুরি, 9th সেঞ্চুরিতে এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা লিপিবদ্ধ করা হয়েছে। ইট রেকর্ডস কে ইভেন্টস লাইক ভাইকিং ইনভেশন, ভাইকিংদের যে ইনভেশন হয়েছিল, দ্য রেইন অফ দ্য কিং আলফ্রেড দ্য গ্রেটের যে রাজত্ব ছিল এটা লিপিবদ্ধ করা হয়েছে এখানে। দ্য গ্রাজুয়াল ইউনিফিকেশন অফ ইংল্যান্ড আন্ডার দ্য লেটার কিংস, ওই সময়ের ঘটনাবলী এখানে মূলত
লিপিবদ্ধ করা হয়েছে। তো নেটফ্লিক্সে একটা মুভিও আছে এর উপরে, যেটা দেখেছিলাম, এবং খুব লম্বা একটা মুভি আসলে মুভি ছিল। তো ওইটার মধ্যে হচ্ছে কিং আলফ্রেডের ক্যারেক্টারের চেয়ে অন্য একটা ক্যারেক্টারকে ফোকাস করা হয়েছে। খুব সম্ভবত বেভেনবার্গ এর নায়ক ছিল, আমার নামটা খেয়াল আসতেছে না এখন। তো ড্রিম অফ দ্য রোড এটা এত ইম্পর্টেন্ট না, ওয়ান্ডারার, সিএফআর এগুলো একটু দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে দেখেন কিছু ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওল্ড ইংলিশ, মানে ওল্ড ইংলিশের লেখাগুলো কীরকম ছিল এখানে একটু এরকম দেখানো হয়েছে, যে ওল্ড ইংলিশের লেখাগুলো এরকম ছিল। তো মডার্ন আসলে এই ইংলিশগুলো হচ্ছে কিন্তু আসলে পড়া যায় না। তো বর্তমানে লেখাগুলো কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারি, কিন্তু আগের লেখাগুলো কিন্তু বোঝা যেত না। এটা আমরা চর্যাপদের লেখা দেখলেও বুঝি যে হচ্ছে চর্যাপদের যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু বোঝা যায় না বা অর্থগুলো বোঝা যায় না সহজে। তো এরকমই হচ্ছে ওল্ড ইংলিশের লেখাগুলো হচ্ছে ওইরকম বোঝা যায় না। পরবর্তীতে হচ্ছে যারা ছিল এডুকেটেড পারসন, তারা কিন্তু এটা আস্তে আস্তে মডার্ন ইংলিশে নিয়ে আসছে। কালচারাল কনটেক্সট আছে, হ্যাঁ, যে কিভাবে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডটা শেষ হয়েছে। ওল্ড ইংলিশ পিরিয়ড কেম টু অ্যান এন্ড উইথ এ নরম্যান কনকোয়েস্ট। নরম্যান কনকোয়েস্ট 1066 সালে যখন নরম্যান কনকোয়েস্ট করছে, জয়লাভ করছে, when উইলিয়াম দ্য কনকোয়ার, নাম ছিল কি উইলিয়াম দ্য কনকোয়ার, সে ইনভেডেড করছে ইংল্যান্ডকে দখল করে নিয়েছে। This brought the Norman French language and culture, which would eventually blend with the Old English to form a Middle English. তো এর মাধ্যমে হচ্ছে ওল্ড ইংলিশ থেকে মিডল ইংলিশ পিরিয়ডে চলে এসেছে। তো এখন আসবো আমরা মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডটা হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত ধরা হয়। তো মিডল ইংলিশ পিরিয়ডটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। তো আমরা পড়ি কিছু। দ্য মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500 follows the old English period and marks a significant evolution in the English language, culture and literature. This era spans the aftermath of the Norman conquest to the dawn of the Renaissance, shaping the development of the literature in English. তো হিস্টোরিক কনটেক্সট আমি একটু আগেও বলেছি যে দ্য নরম্যান কনকোয়েস্ট 1066 সালে নরম্যান কি করছে, কনকোয়েস্ট করছে বা এটা ইনভেশন করছে ইংল্যান্ডকে, তো বা জয়লাভ করেছে। এখানে আমি একটু পড়ি। when William the Conqueror the Normandy invaded England, French became the language of the court. ফ্রেঞ্চ কি হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফুড, গভর্নমেন্ট অ্যান্ড অ্যারিস্টোক্রেসি। ল্যাটিন ওয়াজ ইউজড ফর চার্চ অ্যান্ড এডুকেশন। ল্যাটিনটা তখন সাধারণত চার্চ এবং এডুকেশনের ক্ষেত্রে ব্যবহার হতো। while the English continued as the language of the common people. কমন পিপলরাই সাধারণত ইংলিশটা ব্যবহার করতো। তাহলে এখানে আমরা তিনটা ভাষার উপস্থিতি দেখতে পারতেছি। একটা হচ্ছে ফ্রেঞ্চ, একটা হচ্ছে ল্যাটিন, আর একটা হচ্ছে ইংলিশ। তিনটা ভাষাই ওই সময় ছিল। ফিউডালিজম। Social structure during the Middle Ages was dominated by the feudal system, where the king granted the land to nobles the exchange of military service, peasant worked the land. তাহলে এখানে ছিল the king granted the land to the noble, মানে এই সামন্তবাদ সিস্টেমটাকে এখানে সংক্ষেপে বোঝানো হয়েছে। রাজা হচ্ছে কিছু নোবেল পার্সনের হাতে কি দিত, জমি দিত, ইন এক্সচেঞ্জ অফ মিলিটারি সার্ভিস, মিলিটারি সার্ভিসের বিপরীতে, বা তারা হচ্ছে জমি পাবে আর তারা হচ্ছে মিলিটারি সার্ভিস দিবে। অ্যান্ড পিজেন্ট ওয়ার্কড দ্য ল্যান্ড, এবং সাধারণ মানুষগুলো হচ্ছে ওই জমিতে কাজ করবে। মানে এখানে আমরা যদি ধরি যে সাধারণ মানুষ
তারা হচ্ছে কাজ করবে। এখানে থাকবে হচ্ছে আর্মি, আর এখানে হচ্ছে নোবেল পারসন থাকবে, আর এখানে হচ্ছে কিং থাকবে। আমি একটা ছবি আঁকি ছোট করে, ছবি। এটা হচ্ছে কিং থাকবে, এখানে হচ্ছে নোবেল পারসন থাকবে, কিং নোবেল পারসন, এখানে আর্মি থাকবে, আর এখানে হচ্ছে সাধারণ মানুষ বা পিজেন্ট থাকবে। তো এই চারটা স্তরের সমন্বয়ে হচ্ছে কি এই সামন্ত প্রথা ছিল, ফিউডালিজম সিস্টেম ছিল। The Catholic Church played a central role in the medieval life. The Catholic Church played a central role in the medieval life. Much of the literature of the period, especially early on, had religious themes and was commissioned by the church. The Black Death, ওই সময় একটা রোগ ছিল, প্লেগ। The plague that killed a significant portion of the European population affected literature by fostering themes of mortality, fate and trances. তো এই প্লেগ রোগের ও কিন্তু খুব ভয়াবহ সময় ছিল ওই সময়। এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যেও হচ্ছে খুব কাজে লাগবে, যে হচ্ছে 100 ইয়ার্স যুদ্ধ। জিনিসটা হচ্ছে 100 ইয়ার্স থাকলেও 1937 থেকে 1453, প্রায় 116 বছর কিন্তু এই যুদ্ধটা হয়। দ্য সিরিজ অফ কনফ্লিক্ট বিটুইন দ্য ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। ন্যাশনাল অ্যান্ড এর মধ্যে হচ্ছে ফ্রান্স হচ্ছে কিন্তু এখানে জয়লাভ করে এই যুদ্ধের মধ্যে। ফ্রান্স কিন্তু এখানে জয়লাভ করে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ মিডল ইংলিশ পিরিয়ড, এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা আগে দেখছি ওল্ড ইংলিশ পিরিয়ডের মধ্যে কি ছিল। ওল্ড ইংলিশ পিরিয়ডের মধ্যে ছিল এপিক পোয়েট্রি ছিল, ওইখানে রিলিজিয়াসের একটা এফেক্ট ছিল ওইখানে। তো এখানে এসে দেখা যায় রোমান্স আসছে, মানুষের ভিতরে যে রোমান্স থাকে এই রোমান্সটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দ্য মোস্ট পপুলার লিটারেরি ফর্ম অফ মিডল এজেস বলা হয় এখানে। তো আমরা রোমান্স যেহেতু মোস্ট লিটারেরি ফর্ম ছিল এখানে এই যুগে, তাহলে আমরা এখানে রোমান্টিক এজও পাবো একটা, যদিও খুব শর্ট একটা পিরিয়ড, কিন্তু এখানে আমরা রোমান্স পাবো। Romance typically told the stories of knight, cavalry and adventure. এখানে এলিগোরিসও আছে, রিলিজিয়াস লিটারেচার আছে এবং কোর্টলি লাভ পোয়েট্রি আছে। তো এরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স ছিল। কে লিটারেরি ওয়ার্ক অ্যান্ড অথর্স, এখানে হচ্ছে কিছু লিটারেরি ওয়ার্ক ছিল। তো আমরা দেখেছি যে 1066 থেকে 1500 সাল পর্যন্ত হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। তো 1066 থেকে এই যে 1343 এই সালটাতে হচ্ছে আসলে ওইরকম কোনো লিটারেরি কাজ হয় নাই। তো প্রথম যে নোটেবল ব্যক্তিকে আমরা পাই এটা হচ্ছে জিওফ্রি চসার। তো জিওফ্রি চসার উনি কি লিখেছেন? উনি লিখেছেন হচ্ছে ক্যান্টারবারি টেলস, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটাকে যদি আমি স্টার দিই, এটা হচ্ছে 3 স্টার। তো ক্যান্টারবারি টেলসটা ছিল খুবই ইম্পর্টেন্ট। পরে হচ্ছে পার্লামেন্ট অফ দ্য বার্ডস অর ফোলস, দ্য হাউস অফ দ্য ফেম, দ্য লিজেন্ড অফ দ্য গুড ওমেন, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা। তো এরকম খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ তার ছিল। তো আজকে শুধু এতটুকুই বললাম। যদি ভালো লেগে থাকে আমাকে জানায়েন আপনারা, তাহলে হচ্ছে আমি পরবর্তী জিনিসগুলো আরো
সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে হচ্ছে আপনাদের পড়ার জন্য সুবিধা হয়। তো ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড থেকে হচ্ছে যেরকম তেমন প্রশ্ন আসে না, খুব কম আসে, যেহেতু এই পার্টটাই খুব ছোট। এখানে হয়তো বা 3-4 মার্কের একটা ইয়া থাকে। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে হয়তো বা আমি ডিসকন্টিনিউ করব, আপনাদের সময় নষ্ট করব না। জি, ধন্যবাদ।